খনার জীবনের সাথে মিহিরের জীবন দেখছে এক আশ্চর্য সুতোয় বাঁধা। যখনই খনা বিপদে পড়েছে, মিহির তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করেছে। আশ্চর্য। আমার মনে হয় তোমার সাথে মিহিরের এই সম্পর্কটা যেন ঠিক একটা রূপকথার গল্প, খনা, যেখানে বুড়ি রাক্ষসী বারে বারে রূপোর কাঠি ছুঁয়ে তোমাকে অজ্ঞান করে দিতে চায়, আর রাজকুমার এসে সোনার কাঠি ছুঁয়ে তোমাকে আবার জাগিয়ে তোলে। সেই রাজকুমার মিহির ছাড়া আর কে হতে পারে? না না না, মিহির কি করে তোমার রাজপুত্র হবে? সে তো রাজবংশীয় নয়, সে তো ব্রাহ্মণ। জয়ম, এত কি ভাবছো বলো তো? রূপকথার গল্পের কথা ভাবছিলাম। কোন রূপকথার গল্প জয়ম? তুমি জানো না তুমি কত বড় অন্যায় কাজ করেছো? অন্যায়? হ্যাঁ, অন্যায়। কি মনে করো তুমি নিজে? খনাকে সাহায্য করে তুমি খুব মহৎ কাজ করেছো। তোমার সুন্দরী স্ত্রী তোমাকে এতটাই প্রভাবিত করেছে যে কোনটা উচিত কোনটা অনুচিত সেটাই তুমি আর বুঝে উঠতে পারছো না। দিদি, আমি এমন একজন পুরুষ যে কোনোদিন কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনো কাজ করে না, সে তার স্ত্রী হোক কিংবা ভগিনী। আমার যেটা উচিত মনে হয় আমি সবসময় সেটাই করি। মহানামা, আর আমি যা করেছি তার জন্য তোমার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই। তার মানে তুমি তোমার এই দিদিকে একটুও ভালোবাসো না? আমি তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমি সবকিছু মুখ বুজে সহ্য করে যাব। কি সহ্য করতে হয়েছে তোমাকে? বলো বলো, কি করেছি আমি? আমি তো শুধু তোমার শত্রুদের বিনাশ করতে চেয়েছি মহানামা। আমি জানি। তাহলে তুমি আমার বিরুদ্ধাচরণ কেন করছো? কেন তুমি খনাকে সাহায্য করছো? তার প্রতি তোমার কিসের এত মায়া? কার প্রতি মায়া মমতা থাকবে, কতটা থাকবে, এটা এখন তুমি আমাকে বলে দেবে? হ্যাঁ, বলে দেব। আর প্রয়োজন হলে চোখে আঙুল দিয়ে চিনিয়ে দেব কে তোমার শত্রু। আমার শত্রুকে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই নাকি? আমার শত্রু যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হলো সিংহলের মহারাজা। খনাকে আমি কোনোদিন শত্রু ভাবিও নি, আর কোনোদিন ভাববো না। তুমি কি বলছো মহানামা? ঠিকই বলছি। আর একটা কথা, আমাকে তুমি তোমার মতো ভেবো না। আমি তোমার মতো অসহিষ্ণু, অধৈর্য নই, আর হতেও পারবো না। আমি আমি অসহিষ্ণু, অধৈর্য? তা নয় তো কি। আর সেই জন্যই তুমি অন্তঃপুরের রাজনীতিতে জড়িয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছো, আর আমাকেও সেই জালে জড়িয়ে ফেলতে চাইছো। দিদি, আমি একজন রাজপুরুষ। তোমাদের মতো এইরকম ষড়যন্ত্র রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই। যদি বিক্রম দেখাতেই হয় তাহলে সেটা যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখাবো। এরকম ছোট নীচ এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমি নিজেকে নিজের কাছে ছোট করতে পারবো না। শুনলেন শুনলেন মাসুমা? আমার নিজের ভাই, সে আমাকে কি বললো আপনি শুনলেন? আমি নিশ্চিত মাসুমা, আমি নিশ্চিত সমৃদ্ধি নিশ্চয়ই ওর ওপর কালা জাদু করেছে। দিদি, এবার অন্তত তুমি সমৃদ্ধিকে একটু নিস্তার দাও। সমৃদ্ধি জাদু জানে কিনা আমি জানি না, তবে এক্ষেত্রে সে উচিত কাজই করেছে। সে একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রীর কাজ করেছে। আমাকে সঠিক পথে চলতে সাহায্য করেছে সে। পাগল হয়ে গেছো তুমি, একেবারে পাগল হয়ে গেছো মহানামা। পাগল তুমি হয়ে গেছো দিদি। নিরাপত্তাহীনতায় ভুগে ভুগে তোমার এই অবস্থা। কিসের যে তোমার এতটা নিরাপত্তাহীনতা? কিসের ভয়? কেন সমৃদ্ধিকে ভয় তোমার? যাই হোক, আমার মনে হয় এই মুহূর্তে আমার উচিত খনাকে সাহায্য করা।
তুমি তাহলে তোমার সিদ্ধান্তেই অটল থাকবে? হ্যাঁ, কারণ আমি কোনো অন্যায় কাজ করছি না, অন্তত তোমার মতো কোনো কাপুরুষোচিত কাজ করছি না। সত্যি দিদি, এইভাবে খনাকে আক্রমণ করা তোমার তোমার উচিত হয়নি। ছি 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 ছি। ত্রিজটা, ত্রিজটা, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মাসুমা। আমি তো একেবারে হেরে গেলাম। কে বললো তুমি হেরে গেছো? আপনি শুনলেন না? মোহন আমাকে কি বলে গেল, আপনি শুনলেন না? তার কথা আপাতত মন থেকে বাদ দাও ত্রিজটা। যে যাই বলুক, এই ভেবে তুমি আনন্দ করো আমরা খনাকে বাধা দিতে পারিনি ঠিকই, কিন্তু তাকে চূড়ান্ত আঘাত করতে পেরেছি। যে যাই বলুক ত্রিজটা, আমরা কিন্তু হারিনি। তোমার সন্দেহই ঠিক রাজকুমার। অস্ত্রাগারের বিস্ফোরকই ওই প্রদীপের সলতেতে ব্যবহার করা হয়েছিল। এ কি, আপনি এখানে? আচ্ছা, আশ্রমে কি হয়েছে? আশ্রমে কি হয়েছে জানার জন্য আমি আপনাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। যা হয়েছে ভালোই হয়েছে। খনা সরস্বতী বন্দনা লিখে তার শিক্ষার প্রথম ধাপ সম্পূর্ণ করেছে। কি বলছো সমৃদ্ধি? খনা ওই পোড়া হাতে লিখতে পেরেছে? এই যে অবিশ্বাস্য। সত্যিই অবিশ্বাস্য। আমি জানতাম খনা লিখতে পারবে। আমরা যে দুর্গা মার কাছে প্রার্থনা করেছিলাম। তোমরা মানে? আমরা মানে আমি আর মাসুমা। মাসুমাই তো বললেন দুর্গা মার কাছে প্রার্থনা করার কথা। সত্যি, মন থেকে কিছু চাইলে তা নিশ্চয়ই পাওয়া যায়, তাই না? যশোধরা, খনা আশ্রমে যাওয়ার পর রাজপ্রাসাদে কি কি ঘটেছে? বিশেষ কিছু ঘটেনি, তবে খনাকে নিয়ে সবাই খুব চিন্তা করছে, বিশেষ করে মাসুমা। আচ্ছা যশোধরা, তুমি আমাদের সন্তানদের ঠিকমতো যত্ন নিচ্ছ তো, নাকি সারাদিন রাজপ্রাসাদে কি ঘটছে তা দেখে বেড়াচ্ছ? আমি একদম ভুলে গেছিলাম, আমার কন্যার খাবার সময় হয়ে গেছে। ছি ছি, আসি সমৃদ্ধি, আসি। তুমি কি নিশ্চিত অস্ত্রাগারের বিস্ফোরকই সলতেতে ব্যবহার করা হয়েছিল? আমার নির্দেশে দুটি নমুনায় একজন অভিজ্ঞ অপরসায়নবিদকে দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তিনি জানিয়েছেন দুটি নমুনার মধ্যেই রসায়নগত কোনো পার্থক্য নেই। জয় দাদা, এরা কি সত্যিই মানুষ? এরা দেবালয়ের মতো এক পবিত্র জায়গায় গিয়ে এক নিরীহ নিষ্পাপ কিশোরীর উপরে আক্রমণ করে, আবার সেই দেবালয়ে গিয়েই এখন খনার জন্য প্রার্থনা করছে। এদের না আছে কোনো পাপের ভয়, না আছে কোনো অনুশোচনা। ছি, আমিও সেটাই ভাবছি রাজকুমারী। আমরা অনেক ভেবেছি জয় দাদা, এখন সময় এসেছে কিছু করার। জানি, কিন্তু কিন্তু উত্তেজনার বশে কোনো পদক্ষেপ নেওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে কি করব? চুপ করে সব সহ্য করব? সহ্য করে তো আমরা দেখলাম, আমরা যত সহ্য করছি ওদের সাহস তত বাড়ছে, ওরা তত বেশি হিংস্র হয়ে উঠছে। মানছি, কিন্তু আমাদের যা করতে হবে তা নিখুঁত পরিকল্পনা করেই করতে হবে। মনে রেখো, আমাদের একটু অসাবধানতা আর একটা ভুল ওদের এবারও পরিত্রাণ পেতে সাহায্য করতে পারে। ওদের আসল মুখোশ খুলে দেওয়ার জন্য আমাদের বিশেষ পরিকল্পনার প্রয়োজন, আর আর তার জন্য আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? বধূরন্ধন। একমাত্র এই অনুষ্ঠানটাই এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না রাজকুমারী। তাহলে শোনো,
বুঝলে? অসাধারণ। তবুও এর সাফল্য নিয়ে কোথাও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তবে 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 আমরা যদি সফল হই তাহলে দেখো, এই রাজপ্রাসাদের রাজনৈতিক ভারসাম্য চিরতরে পরিবর্তিত হয়ে যাবে। কি হয়েছে দিদি? দিদি, আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি আপনাকে কোনোভাবে আঘাত করেছি? তাই এইভাবে? না না সমৃদ্ধি, আসলে মন্দিরের বিস্ফোরণের ঘটনায় ত্রিজটা মানসিকভাবে অত্যন্ত আঘাত পেয়েছে, তাই নিজেকে সামলে রাখতে পারছে না। ও, আসলে খনা ত্রিজটার অত্যন্ত আদরের ভাইজি তো, তাই তার কথা ভেবে ভেবে ত্রিজটা অস্থির হয়ে উঠছে, কেঁদে ফেলছে। আর চিন্তা করবেন না দিদি। খনা এখন শুধু বিপন্মুক্তই নয়, খনা তার আশ্রমে শিক্ষার প্রথম ধাপ যথেষ্ট সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে। সে আজ সিংহলের প্রথম নারীতে পরিণত হয়েছে। সে নিজের হাতে সরস্বতী বন্দনা লিখেছে। খুবই আনন্দের কথা, তাই না? নিশ্চয়ই। তাই বলছিলাম, এই আনন্দের দিনটাকে আরেকটু আনন্দের করে তোলা যায় নাকি? জানেন, আমার অনেক দিনের ইচ্ছে আমি নিজের হাতে রান্না করি আর সেই রান্না সবাইকে পরিবেশন করে খাওয়াই, বিশেষ করে আমার স্বামীকে। কিন্তু বিবাহের পর একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে আমার এই ইচ্ছে অপূর্ণই থেকে গেছে। তাই বলছিলাম, আজ যদি আমার এই অপূর্ণ ইচ্ছাকে আমি পূরণ করতে চাই, তাতে কি আপনারা কোনো আপত্তি করবেন? কিন্তু মহানাওয়ার সঙ্গে তোমার যে সম্পর্ক, তাতে কি এ ধরনের প্রহসনের কোনো দরকার আছে? ত্রিজটা, মহানামার সাথে সমৃদ্ধির সম্পর্ক তো অত্যন্ত ভালো। যেটুকু ভুল বোঝাবুঝি ছিল তা দূরভ্রমণে গিয়েই মিটে গেছে। আর তাছাড়া বিয়ের পর তো প্রথম প্রথম স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু মতের অমিল হবেই। দুজনে দুই ভিন্ন পরিবেশ থেকে আসে তো। আপনি ঠিক বলেছেন মাসুমা। এখন আমার আর আমার স্বামীর মধ্যে আর কোনো দূরত্ব নেই। এখন আমরা দুজন দুজনকে আগের থেকে অনেক বেশি করে চিনি, বুঝি। আর আমার বলতে এটা লজ্জাও নেই যে আমি নিজেকে তার স্ত্রী হিসাবে গর্বিত বোধ করি। তার মতো মহৎ মানুষ কটা আছে? আজকে উনি কিভাবে খনাকে আশ্রমে নিয়ে গেলেন, উনি খনার স্বপ্ন পূরণে তাকে সাহায্য করলেন। আমার তো পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। তাই বলছিলাম, তার জন্য আমি যদি এটুকু করতে পারি। তোমার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় সমৃদ্ধি। আমি শুধু ভাবছি, খনার এই শারীরিক অবস্থায় প্রাসাদের সবাই তোমার এই রান্নার বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারবে তো? কেন পারবে না? খনা আজ সফল হয়েছে, তাই প্রাসাদে আনন্দের আবহ। আর এখন যদি এরকম কিছু করা যায়, তাহলে দুর্ঘটনার স্মৃতি সবার মন থেকে মুছে ফেলা যাবে। দিদি, আমি আপনাকে এই পারিবারিক আহারের অনুষ্ঠানে বিশেষভাবে পেতে চাই। আমি চাই আপনি আমার হাতের রান্না খান, আর আপনার আর আমার মধ্যে
যেটুকু মানসিক দূরত্ব আছে সেটা ভুলে গিয়ে আপনি আমাকে আরও কাছে টেনে নেন। সত্যি কি চমৎকার মানসিকতা তোমার সমৃদ্ধি। ভাগ্যিস তোমাকে আমরা মহানামার স্ত্রী হিসেবে পেয়েছিলাম। আমার তো খুব গর্ববোধ হচ্ছে তোমার জন্য। দিদি, আমায় ক্ষমা করবেন। আমি আপনাকে বুঝতে ভুল করেছিলাম। আমি ভুল করেছিলাম, কিন্তু এখন আপনার প্রতি আমার মনে শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেছে দিদি। আমি যা করেছি তার জন্য আমায় ক্ষমা করে দেবেন। উঠুন। আর এসব কথা বলার দরকার নেই সমৃদ্ধি। যা হওয়ার তা হয়ে গেছে। এখন চোখের জল মুছো আর রান্নার প্রস্তুতি শুরু করো। আজ রাতে তোমাকে মহানামার আর আমার পছন্দের পদ রান্না করে খাওয়াতে হবে, কি তাই তো? আস্তে আস্তে খাও। এই, লাগলো না? আহারে, ফেলে দাও এখানে। হ্যাঁ। আস্তে আস্তে। আমি জানি খনা ভীষণ ব্যথা পেয়েছো তুমি। বেশি নাড়িও না, ব্যথা লাগছে তো? না না, ঠিক আছে আমি। বুঝতে পারছি তোমার ব্যথা লেগেছে। হাতটা নামিয়ে রাখো, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তুমি, দেখো। খনা, তুমি এখানে বসে রাজীবের আদর খাচ্ছ আর আমি সারা প্রাসাদ তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ঐশিকা, তুমি যদি এখানে এসে থাকো খনাকে বকাবকি করার জন্যে, তাহলে কিন্তু আমি এই মুহূর্তে বলবো তুমি এই ঘর থেকে দূর হও। খনা আমাদের ছোট্ট রাজকুমারী কত কষ্ট পেয়েছে, কতটা ধকল গেছে এর ওপর দিয়ে। ও একটু বিশ্রাম নেবে না? আমি সব বুঝেছি রাজিমা, কিন্তু আপনার আদর খাওয়ার অধিকার একমাত্র আমার, আর কারো নয়। এই যে খনা, ওঠো, যাও যাও, এখান থেকে চলে যাও। এটা কি হচ্ছে ঐশিকা? সত্যি তুমি দেশের মহারানী, এখনো ছেলে মানুষই গেল না, দেখেছো? যাই বলুন রাজিমা, বাচ্চা মেয়েটা তো আপন মনে ঘুরে বেড়ার সময়টাই পায়নি। তার আগেই তাকে টেনে অনেকটা বড় করে দেওয়া হয়েছে। তার কাঁধে অনেক অনেক দায়িত্ব, কর্তব্য সব ঢেলে দেওয়া হয়েছে। জানেন রাজিমা, আমি ছোট ছিলাম আর এখন বড় হয়ে গেছি। মাঝখানে কিন্তু আর কিছু নেই। জানি ঐশিকা, আমি তোমার কথার মানে বুঝতে পারছি। খনা কষ্ট পেয়েছে। দেখো, এ সময়ের সমস্ত নারী জাতি সকলেই কিন্তু একই কষ্ট পেয়েছে। তুমি আমার ক্ষেত্রে দেখো না, আমি ছোট ছিলাম, তারপর হঠাৎ করে বড় হয়ে গেলাম। কৈশোর তো ছিল না। তুমি কিন্তু, তাও বলবো, এদের সবার থেকে অনেকটা আলাদা। তুমি তো তবু, তোমার মধ্যে একটা ছেলে মানুষই আছে, একটা ছোটদের মতো মন আছে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু তা একেবারে হারিয়ে ফেলেছে। ঐশিকা, পুরনো ব্যথাগুলো নাড়াচাড়া করে আর কি লাভ বলো? তার চেয়ে তুমি বলো যে তুমি খনাকে খুঁজছিলে কেন? যাক, এতক্ষণে তাহলে তোমাদের মনে পড়লো বলো যে আমিও তোমাদের সঙ্গে রয়েছি।